আজ 16ই মার্চ সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নন্দীগ্রামেই আমার ভদ্রাসন, দল বললে সেখান থেকেই লড়ব। ভবানীপুর জল্পনার মাঝেই মন্তব্য শুভেন্দু অধিকারী। ভোট ঘোষণার আগে প্রলোভনের অভিযোগ। প্রতিকূল থেকে কুণাল, কার কার কপাল খুলছে এই ভিডিওতে আপনাদের জানাবো তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গের 2 দফায় ভোটের ঘোষণা নিয়ে বিতর্ক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তিনি জানান, তৃণমূল 250-এর বেশি আসনে জিতবে। পুরোহিত মোয়াজ্জেমদের ভাতা বাড়ালো নবান্ন। ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে কি মমতার মাস্টার স্ট্রোক? এসআইআর এর পর 60 লক্ষ বিচারাধীন ভোটারকে ঘিরে অনিশ্চয়তা। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর যোগ্য অযোগ্য নির্ধারণ নিয়ে মুখ খুললেন জ্ঞানেশ কুমার। বাংলায় মাত্র 2 দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুরোহিত মোয়াজ্জেম ভাতা বৃদ্ধি আচরণবিধি লঙ্ঘন নয়, বিরোধীদের সমালোচনার জবাব দিল খোদ কমিশন। ব্রিগেড ফেরত ট্রেন থেকে মহিলাদের নোংরা অঙ্গিভঙ্গি বিজেপি কর্মীদের, শিলিগুড়িতে ধুন্ধুমার। মোবাইলে মেসেজ ডেলিভার্ড, কিন্তু কোথায় সিলিন্ডার? রানীগঞ্জে বিক্ষোভ গ্রাহকদের। ভোট ঘোষণা হতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ সেলিম। ভোটার তালিকা থেকে নিরপেক্ষ ভোট, বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপি ও তৃণমূলকেও একসঙ্গে নিশানা বাম নেতার। বিজেপি এলে চাকরিহারাদের বয়সে 5 বছর ছাড়, মহিলাদের মাসে 3000 আশ্বাস শ্রমিকের। সংসদের দরজার সামনে বসে উনি চা পকোড়া খান, রাহুলকে তোপ অমিত শাহের। অসমে 9ই এপ্রিল ভোট, পশ্চিমবঙ্গে 2 দফায় 23 ও 29 এপ্রিল নির্বাচন। কেরালা ও পুদুচেরিতেও একই দিনে ভোট গ্রহণ। সব রাজ্যের ফল ঘোষণা হবে 4 মে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন বিস্তারিত সময়সূচি ও নির্বাচনী প্রস্তুতির কথা। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে ভাঙচুরের অভিযোগ ঘিরে মালদায় উত্তেজনা। তারাশঙ্কর রায়কে খুঁজতে বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে পুলিশের তল্লাশি। তৃণমূলের দলদাসের মতো কাজের অভিযোগে সরব শ্রেয়াংশু ভট্টাচার্য। ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার পথে গিরিশ পার্কের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে অশান্তির জেরে 9 জনকে গ্রেপ্তার। 19 মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত, সংঘর্ষে আহত 8 পুলিশ কর্মী। রবিবার বিকেলে বাবা বড় কাছারি মন্দিরে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দির সংলগ্ন এলাকায় নির্মিত নতুন স্টলগুলোর কুঞ্চিকা তিনি তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। অভিষেকের হাত ধরে নতুন কর্মসংস্থান ও নতুন আশায় বুক বাঁধছে এলাকাবাসী। ভোট ঘোষণার আগেই শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 5 আইপিএস কে বদলি করল নবান্ন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা ভোট ঘোষণার আগে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলনে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, দল চাইলে তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন এবং নন্দীগ্রামই তার পছন্দের আসন। তার কথায়, নন্দীগ্রাম তার ভদ্রাসন এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে এখানে তার চৌকিদারি করা উচিত। এতদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে তার প্রার্থী হওয়ার নিয়ে যে জল্পনা চলছিল, তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। ভোট ঘোষণার আগেই তিনি দাবি করেন, দেরিতে ভোট ঘোষণা হওয়ায় বর্তমান শাসক দল নানা প্রলোভন দেখাচ্ছে। পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এবং নরেন্দ্র মোদীর কথাও উল্লেখ করেন। পাশাপাশি নয়াচর নিয়ে মুসলিম অনুপ্রবেশের অভিযোগ তোলেন এবং বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানান। এছাড়া গিরিশ পার্কে শশী পাজার বাড়িতে হামলার ঘটনাতেও একতরফা গ্রেপ্তারের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ভিডিওতে দেখা যাচ্ছে শশী পাজার বাড়ি থেকে উস্কানি দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, কম দফাতেই ভোট হওয়া উচিত এবং বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকা দরকার। ভোটের আগে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে জোর জল্পনা। তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে জয়া দত্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শামিরুল ইসলাম, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, স্বপ্না বর্মন ও পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ছাত্র যুব ফ্রন্টের সক্রিয় নেতৃত্ব দেওয়ার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর চর্চা। এরপর রয়েছেন জয়া দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি ও অশোকনগরের কাউন্সিলর। নেতৃত্বের ঘনিষ্ঠ হলেও অতীতে ভর্তিতে টাকার লেনদেনের অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, সিপিএম থেকে তৃণমূলে আসার পর নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে সক্রিয় এবং এসআইআর বিরোধী আন্দোলনেও সামনে দেখা গেছে। শামিরুল ইসলাম, রাজ্যসভার সাংসদ, পরিযায়ী শ্রমিক ইস্যুতে সংসদে সরব হয়েছিলেন। বীরভূমের কোন আসন থেকে প্রার্থী হওয়ার জল্পনা। কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষ, দলের মুখপাত্রদের মধ্যেও কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছে। প্রতিকুর রহমান, সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। নতুন মুখ হিসেবে টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা। স্বপ্না বর্মন, 2018 এশিয়ান গেমসে সোনা জয়ী ক্রীড়াবিদ, সম্প্রতি তৃণমূলে যোগ দিয়ে সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় তিনি।
দেবাংশু ভট্টাচার্য দলের তরুণ মুখ ও নেট পাড়ার জনপ্রিয়। আগের বিধানসভার টিকিট না পেলেও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সন্দীপন সাহা এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে, বর্তমানে কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিলর। এবার টিকিট পেতে পারেন বলে জল্পনা। দেবদীপ পুরোহিত পেশায় সাংবাদিক, খর্দা থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে। শুভাশিস চক্রবর্তী বর্ষিয়ান তৃণমূল নেতা, দক্ষিণ 24 পরগনার কোনো আসন থেকে লড়তে পারেন। ইমন চক্রবর্তী, যিনি জনপ্রিয় গায়িকা, উত্তরপাড়া কেন্দ্র নিয়ে তার নাম নিয়ে জল্পনা। পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা ও পরিচালক, তৃণমূল ঘনিষ্ঠ মুখ হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম ঘুরছে তার। এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকায় রামমোহন রায় ও দেবরাজ চক্রবর্তীর নাম নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই তৃণমূলের তরুণ নেতা, সাংসদ, ক্রীড়াবিদ, শিল্পী ও বিভিন্ন পেশায় একাধিক নতুন মুখকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ালো নবান্ন। ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে কি মমতার মাস্টারস্ট্রোক? পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি এবং যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর সিদ্ধান্তে সরকারের বড় ঘোষণা। পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জেমদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতার পরিমাণ 500 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন থেকে তারা প্রতি মাসে 2000 টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দীর্ঘদিনের দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নতুন করে যারা আবেদন জমা দিয়েছিলেন, রাজ্য সরকার সেই আবেদনগুলিও মঞ্জুর করেছে। ফলে আরো অনেকে এই ভাতার আওতায় এলেন। অন্যদিকে ভোট ঘোষণার ঠিক আগে যুবসাথী প্রকল্পের আওতায় 54 লক্ষ শিক্ষিত বেকারের অ্যাকাউন্টে 1500 টাকা করে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মোট 74 লক্ষ আবেদন জমা পড়লেও যাচাইয়ের পর দেখা যায় অনেকেই ইতিমধ্যে লক্ষ্মীর ভাতার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাই সেগুলি বাতিল করা হয়। শেষ পর্যন্ত 54 লক্ষ যুবক যুবতীকে এই ভাতার জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোট ঘোষণার ঠিক আগে এই সিদ্ধান্ত বড় সংখ্যক মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসআইআর এর পর পশ্চিমবঙ্গে এখনো প্রায় 60 লক্ষ ভোটার বিচারাধীন অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতেই বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে প্রশ্ন উঠছে, এই ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কিনা? সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানান, সংবিধান মেনে এসআইআর করা হয়েছে যাতে অবৈধ ভোটাররা বাদ পড়েন এবং বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় ওঠে। বিচারাধীন থাকায় যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর অযোগ্যদের নাম বাদ যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 6,44 লক্ষ, যার মধ্যে প্রায় 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে প্রায় 15 লক্ষ ভোটারের বিষয়ে নিষ্পত্তি হয়েছে, তবে কারা বৈধ আর কারা অবৈধ তা এখনো স্পষ্ট নয়। বিচারপতিরা রিপোর্ট দেওয়ার পর নির্বাচন কমিশন অতিরিক্ত তালিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে, কিন্তু কবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। ফলে বাংলার এক বড় অংশের ভোটারকে অনিশ্চয়তার মধ্যে বিধানসভা ভোটের দিকে এগোতে হচ্ছে। তৃণমূল 250-এর বেশি আসনে জিতবে, নন্দীগ্রামেও জয় আসবে। ভোট ঘোষণা হতেই দাবি কুণালের। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, আর গণনা হবে 4 মে। প্রথম দফায় ভোট হবে 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 142টি আসনে। গত বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট হয়েছিল, তাই এবার 2 দফায় ভোট হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন এবং সকলের পক্ষে সুবিধাজনক এমন পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার। ভোটের দফা কমানোর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কমিশন নিজে নিরপেক্ষ কিনা তা নিয়েও প্রশ্ন আছে এবং গণেশ কুমার নিজে নিরপেক্ষ নন বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল 1 দফাতেও ভোটের জন্য প্রস্তুত বলেও জানান। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের প্রতিহিংসার রাজনীতি, বাংলাকে বঞ্চিত করার রাজনীতি, বাংলা ভাষাকে অপমান এবং এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে ভোট দেবে। তার দাবি, তৃণমূল কংগ্রেস 250-এর বেশি আসনে জিতবে এবং আবার ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় মাত্র 2 দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। 2026-এর বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গত কয়েকটি নির্বাচনে যেখানে 7 থেকে 8 দফায় ভোট হয়েছে, সেখানে এবার মাত্র 2 দফায় ভোট গ্রহণ হবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার রবিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে জানান, রাজ্যের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতে 2 দফাতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। বেশ কয়েকটি বিরোধী দল কম দফায় ভোটের দাবি জানায়। তাদের যুক্তি ছিল, বেশি দফায় ভোট হলে প্রচারের সময় দীর্ঘ হয়, যা দলগুলোর অর্থ ব্যয় ও পরিশ্রম বাড়ায় এবং ভোটারদের জন্য প্রক্রিয়াটি ক্লান্তিকর হয়ে ওঠে। 2021 সালে 8 দফায় ভোট হয়েছিল, কিন্তু এবার তা কমিয়ে 2 দফায় আনা হয়েছে।
নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির দিকটিও গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রায় 480 ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে যেসব পুলিশ আধিকারিকের নাম উঠেছিল তাদের এবারের প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তালিকা তৈরি হচ্ছে। রাজ্যে 294টি আসনে দু দফায় ভোট। প্রথম দফায় 23 এপ্রিল 152টি আসনে এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা 4 মে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে। পুরোহিত মুয়াজ্জিন ভাতা বৃদ্ধি আচরণবিধি লঙ্ঘন নয়, বিরোধীদের সমালোচনার জবাব দিল খোদ কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করে। ফলে এখন থেকে তারা মাসে 2000 টাকা করে ভাতা পাবেন। এই ঘোষণার পর বিরোধীরা সমালোচনা করে প্রশ্ন তোলে যে এটি নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন কিনা। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানান, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়। ঘোষণার আগে এই ধরনের সরকারি ঘোষণায় কোনো সমস্যা নেই, তাই লঙ্ঘন হয়নি। ফলে ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বাধা নেই। এতে দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা খুশি হয়েছেন। ব্রিগেড ফেরত ট্রেন থেকে মহিলাদের নোংরা অঙ্গিভঙ্গি বিজেপি কর্মীদের, শিলিগুড়িতে ধুন্ধুমার। রবিবার সকালে শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কলকাতা থেকে আগত বিজেপি স্পেশাল ব্রিগেড ফেরত ট্রেন লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা পাথর ছুঁড়েছে। অভিযোগ, ট্রেন থেকে মহিলাদের দিকে নোংরা অঙ্গিভঙ্গি করা হয়েছে। এরপর ট্রেন থেকে নেমে বিজেপি সমর্থকদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি ও সংঘর্ষ হয়। একই এলাকার পরপর দুটি ট্রেনে একই ধরনের ঘটনা ঘটেছে। প্রথমটি বেলা 11টা 30 মিনিটে, দ্বিতীয়টি দুপুর 2টো 30 মিনিটে। ট্রেন সিগন্যাল না পেয়ে যাদবপল্লীর কাছে দাঁড়ালে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। তারপর মহিলাদের প্রতি অশোভন আচরণ করা হয়। এতে বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয় এবং পাথর ছোড়াছুড়ি চলে দুপক্ষ থেকে। এলাকার মহিলা বাসিন্দা জারিনা খাতুন বলেন, ট্রেন থেকে নোংরা অঙ্গিভঙ্গি করে মারতে আসে, যুবকরা বাধা দিলে মারামারি হয়। তৃণমূল কাউন্সিলর পিন্টু ঘোষ ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেন। বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ভিডিওটি পোস্ট করে অভিযোগ করেন, এটা তৃণমূলের দুষ্কৃতীদের কাজ, যারা বিজেপিকে রোখার চেষ্টা করছে। মেয়র গৌতম দেব অভিযোগ নস্যাৎ করে বলেন, বিজেপি নিজেরাই নাটক করছে, তাদের কর্মীরা এসব করে না। খবর পেয়ে জিআরপি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোবাইলে মেসেজ ডেলিভার্ড, কিন্তু কোথায় সিলিন্ডার? রানীগঞ্জে বিক্ষোভ গ্রাহকদের। দেশ জুড়ে চলমান এলপিজি সিলিন্ডার সংকট এখনো মেটেনি, যার প্রভাব পড়েছে রাজ্যেও। গ্রাহকরা রান্নার গ্যাস পেতে চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এসওপি লাগু হলেও সরবরাহ অপ্রতুল। রানীগঞ্জের এক গ্যাস ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, বুকিং করার পর মোবাইলে মেসেজ এসেছে যে গ্যাস ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাস্তবে সিলিন্ডার বাড়িতে পৌঁছাচ্ছে না। এতে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ডিজিটাল জালিয়াতি বা কালোবাজারির মাধ্যমে গ্যাস অন্যত্র সরানো হচ্ছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকরা ওই ডিলারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান। গত কয়েকদিন ধরে গ্যাসের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। রবিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয়েছে। স্থানীয় গ্রাহক মুনমুন ঘোষ বলেন, শনিবার বলা হয়েছিল রবিবার গ্যাস পাওয়া যাবে, পেমেন্টও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দোকান বন্ধ বলে জানানো হচ্ছে। আরেক গ্রাহকের অভিযোগ, এইচপি অ্যাপে বা মোবাইলে ডেলিভার দেখাচ্ছে, কিন্তু সিলিন্ডার পাননি। প্রশ্ন উঠছে, গ্যাসটা তাহলে কে নিল? স্থানীয়রা মনে করছেন এই গরমিলের পেছনে বড় চক্র কাজ করছে, সম্ভবত সাইবার জালিয়াতি বা কালোবাজারে। ডিলারের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোট ঘোষণা হতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ সেলিম। ভোটার তালিকা থেকে নিরপেক্ষ ভোট, বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপি ও তৃণমূলকেও একসঙ্গে নিশানা বাম নেতার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে আদর্শ নির্বাচনী বিধি কার্যকর হয়েছে। প্রথম দফায় ভোট 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল। গণনা হবে 4 মে। এর মধ্যেই বামেরা জানিয়েছে খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম। তার বক্তব্য, যারা সুস্থ ভোটার তালিকা প্রণয়ন করতে পারে না, তারা কিভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে? তিনি কমিশনকে দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন এবং সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলেন। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল সিএএ ও এনআরসি ইস্যুর মতো বিষয় নিয়েও বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, তবে সেই রাজনীতি সফল হবে না। পাশাপাশি নির্বাচনের আগে আক্রান্ত মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর অতীত মন্তব্যও তুলে ধরেন সেলিম। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 294টি আসনে এবার 2 দফায় ভোট হবে। 30 মার্চ প্রথম দফার বিজ্ঞপ্তি প্রকাশ, মনোনয়নের শেষ দিন 7 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ হবে 2 এপ্রিল।
বিজেপি এলে চাকরিহারাদের বয়সে 5 বছর ছাড়, মহিলাদের মাসে 3,000, আশ্বাস শ্রমিকের। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন। এই ঘোষণাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘোষণাকে কটাক্ষ করে বলেন, ভাতা দিয়ে আর বৈতরণী পার হওয়া যাবে না। তিনি নিজেদের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন, ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন অনুযায়ী দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শ্রমিক আরও জানান, পশ্চিমবঙ্গে ভারী শিল্প ও বিনিয়োগ টেনে আনা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে পরিযায়ী শ্রমিকরা 1 বছরের মধ্যে রাজ্যে ফিরে কাজ পান। কৃষি শিল্পের সহাবস্থান চান, তবে 3 ফসলি জমি অধিগ্রহণ করা হবে না। জমি নিতে হলে বাজার মূল্যের 3 গুণ দাম ও দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষকদের শিল্পে অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের বয়সে 5 বছর ছাড় দেওয়া হবে। জল জঙ্গল জমি কেড়ে নিতে দেবেন না, পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদেরও ন্যায় বিচার করা হবে। 2 দফায় ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিক বলেন, কমিশনের ওপর মানুষের আস্থা আছে। এসআইআর এর সমর্থন প্রমাণ করে মানুষ তৃণমূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন। সংসদের দরজার সামনে বসে উনি চা পকোড়া খান। রাহুলকে তোপ অমিত শাহের। অসমের গুয়াহাটিতে রবিবার এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, সংসদ আমাদের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, কিন্তু রাহুল গান্ধী সেখানকার সিঁড়িতে বসে চা পকোড়া খান। শাহ প্রশ্ন তোলেন, রাহুল কি জানেন না প্রাতরাশের উপযুক্ত স্থান কোনটি? তিনি আরো বলেন, সংসদে প্রতিবাদ করাও গণতান্ত্রিক নয়, আর সেখানে বসে খাওয়া তো আরো অপমানজনক। এতে আন্তর্জাতিক স্তরে ভারতের অপমান হয়। অমিত শাহের অভিযোগ, রাহুল শুধু প্রধানমন্ত্রী ও বিজেপির বিরোধিতা করছে না, দেশেরও বিরোধিতা শুরু করেছেন, কিন্তু সংসদের বিতর্কে অংশ নেন না, কথা বলেন না, পালিয়ে যান। শাহ বলেন, সরকারের বিরোধিতা করুন, প্রতিবাদ করুন, কিন্তু দেশকে অপমান করবেন না। খবর আজকের মতো এখানে শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।